আসসালামু আলাইকুম দর্শক, আমি ডক্টর এম আলী, হেলথ স্পেশালিস্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। আজকে একটা অত্যন্ত কমন বিষয় নিয়ে কথা বলবো, তবে ট্রিটমেন্ট প্রসিডিওর আনকমন কিছু দেখতে পাবেন। সেটা হচ্ছে স্থায়ী যৌন চিকিৎসা। এটা একটা মেডিকেল ইমার্জেন্সি। আজকের এই বাংলাদেশে আমি দেখেছি আমাদের কাছে যে পেশেন্টগুলো আসে, এটা একটা অত্যন্ত ভালনারেবল অবস্থায় চলে আসে। এই চিকিৎসাগুলোর ম্যাক্সিমামই স্থায়ী হয় না। যখন চিকিৎসা করা হয় তখনই ভালো, চিকিৎসা শেষে আবার আগের অবস্থায় চলে আসে। এই জায়গাতে স্থায়ীকরণ কিভাবে, কি মেথডগুলো ফলো করলে এটা স্থায়ী হতো, সেই ব্যবস্থা নিয়ে আজকে কথা বলবো। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা থাকবেন। যে সমস্যাগুলো হয় ম্যাক্সিমাম, সেটা হলো শক্ত না হয়, এটাকে ইংরেজিতে ইরেকটাইল ডিসফাংশন বলা হয়। এটা নর্মাল ব্যাপার। দ্রুত বীর্যপাত ঘটে, এটা একটা ইমার্জেন্সি ফ্যাক্টর। আকাঙ্ক্ষা না থাকা, সাইকোলজিক্যাল হেলথ, তার আকাঙ্ক্ষাই নেই, আসক্তি নেই, এটা একটা বড় ধরনের প্রবলেম। আরেকটা হলো বিভিন্ন ফিজিওলজিক্যাল ডিসঅ্যাক্টিভিটি করার জন্য তার পেনিসটা ছোট হয়ে যায়, বাঁকা হয়ে যায়, অথবা সরু মোটা হয়ে যায়। আরেকটা হচ্ছে যে অন্ডকোষ ঝুলে যায়। অন্ডকোষগুলো ঝুলে যায় কারণ যেখানে যে লিগামেন্ট দ্বারা অন্ডকোষটা আটকানো থাকে, সেটার টোন যখন নষ্ট হয়ে যায় তখন সেটা ঝুলে যায়। আরও অসংখ্য প্রবলেম আছে, ইনার প্রবলেম। তো আউটার এই মোটামুটি কয়েকটা প্রবলেম কমন দেখা যায় আমাদের কাছে আসে এটা নিয়ে। এখন আমরা দেখব এটার মূল কারণটা কী, মানে এই জিনিসগুলো কেন ঘটছে। আর চিকিৎসা করতে গিয়ে যদি এর মূল কারণটাই না করা হয়, তাহলে তো এটা ভালো হবে না। যে চিকিৎসাগুলো করা হচ্ছে সেটা কি এর মূল কারণে করা হচ্ছে? আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকেন, বুঝতে পারবেন আমরা কী চিকিৎসাটা করছি। এই যে প্রবলেমগুলো আমরা বললাম, এই প্রবলেমগুলোর দুটোভাবে ঘটে। একটা হলো সাইকোলজিক্যাল, মানে মানসিকভাবে আমরা ঘটিয়ে থাকি, আর একটা ফিজিক্যালভাবে ঘটিয়ে থাকি। মানসিকভাবে কিভাবে ঘটাই? ধরুন একটা পুরুষ যখন, একটা ছেলে যখন তার প্রথম যৌবন প্রাপ্ত ঘটে, তখন তার মধ্যে কিন্তু ব্যালেন্সিং রেশিওটা একটু ইমব্যালেন্স হয়ে পড়ে। তার সাইকোলজিক্যাল স্টিমুলেশনটা, সেক্সুয়াল স্টিমুলেশনটা বেশি হয়ে পড়ে। তখন সে অনেক যে কাজটা করে, এই ম্যাচুরিটি হতে হতে তখন সে মাস্টারবেশন শুরু করে। আরেকটা ব্যাপার করে, সে পর্ণ ছবিগুলো দেখে ম্যাক্সিমামই, এবং রাস্তাঘাটেও পর্ণ ছবির মতো দেখে। আমরা যে ডিভাইসগুলো ইউজ করি বর্তমান সোসাইটিতে, এটা কিন্তু একটা মারাত্মক ধরনের এই ডিজিজটা ঘটার পিছনে বড় ধরনের একটা কারণ। কি কি ডিভাইস আমরা দেখি? যেমন ধরুন যে সে মোবাইল দেখে, মোবাইলে ম্যাক্সিমাম পর্ণ ছবি এখন দেখানো, উলঙ্গ ছবিগুলো দেখানো। তো এখানে যে স্টিমুলেশন ঘটে, যে বারবার যখন চোখে দেখে, চোখ দিয়ে একটা স্টিমুলেশন যায় তার যৌন অঙ্গে, ব্রেন থেকে তার স্টিমুলেশন যায় যৌন অঙ্গে। আবার যখন কান্দে, শোনে, অথবা টাচ করে, স্পর্শ করে, অনুভব করে, এই সবগুলি কিন্তু একটা সেন্সর হিসাবে তার বডিতে চলে যায়। চলে যাওয়ার জন্য যে ঘটনা ঘটে, তার ব্রেনে একটা সিগন্যাল চলে গেল যে কোনোভাবে, তারপরে সেই অ্যাড্রিনাল গ্ল্যান্ড অ্যাক্টিভ হয়ে পড়ে এবং সেক্স হরমোনগুলো তখন সিক্রেট হওয়া শুরু করে এই দেখার কারণে। এবং বারবার যখন সিক্রেট হয়, তখন বারবার তার এই টেস্টোস্টেরনের উপরে তার সিগন্যালগুলো প্লে করে, এবং এই ইমপার্শিয়াল সিগন্যালগুলো সে বারবার অ্যাক্টিভিটি হওয়ার জন্য, এক সময় এই যে বারবার অ্যাক্টিভিটি, মিস অ্যাক্টিভিটি হওয়ার জন্য তার এই নার্ভ সিস্টেমটা একটা অকেজো হয়ে যায় আস্তে আস্তে। নার্ভ সিস্টেম মানে এখান থেকে সিগন্যাল নেয় এবং সিগন্যাল পাঠিয়ে দেয়, ইম্পালসগুলো পাঠিয়ে দেয়। এর কারণে তার কিন্তু যে এই শিথিল যোগ্যতা চলে আসে আস্তে আস্তে। এই কাজটা সে রেগুলার করে, যেটা করার দরকার ছিল না। আমি একটা জিনিস বলতে পারি, দেশের বাইরে, মানে বাংলাদেশের বাইরে যে উন্নত বিশ্বে ছেলেরা কিন্তু ন্যাংটা হয়ে থাকলেও ছেলে মেয়ে একসাথে কাজ করছে, কিন্তু তারা একটা জিনিস দেখি, তার পাশে একজন অর্ধনগ্ন অবস্থায় কাজ করছেন মেয়ে মানুষ, কিন্তু সে খেয়াল করছে না, সে কিন্তু সেটা ফলো করছে না। আর আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটছে, যে কেউ যদি একটু নগ্ন থাকে, তো ভালো করে ফুটোর অবস্থা দিয়ে দেখা শুরু করে। এই যে একটা বড় ধরনের সমস্যা, যে আমরা অ্যাফিনিটি টু এগেনস্ট গার্ল, অপোজিট সেক্স, এটাই বড় ধরনের একটা প্রবলেম। কিন্তু বাইরের কান্ট্রিতে এটা হয় না, তারা এটাকে ফিলও করে না, তার সামনে আসি সে তার মতো কাজ করছে। তো আমাদের দেশের সমস্যাটা হলো এই যে বারবার দেখা, এবং রাস্তাঘাটের যে দৃশ্যগুলো দেখে। সবচেয়ে বড় ব্যাপার যে রাস্তাঘাটে যখন মেয়েরা যায়, আমাদের ছেলেরা সেদিকে তাকিয়ে থাকে, পাশে থাকলে আবার কথা বলার চেষ্টা করে, আবার বারবারই তাকায়। এইটার জন্য, এই যে স্টিমুলেশন অ্যাক্টিভিটির জন্য নার্ভ সেলগুলো ডিঅ্যাক্টিভ হচ্ছে, এবং নার্ভ সেলগুলো ডিঅ্যাক্টিভ হওয়ার জন্য তার ইরেকশনটা হচ্ছে না। তারপরে যখন ফাইনালি সেই কাজে যাচ্ছে, তার প্র্যাকটিক্যাল দরকার এখন, সেখানে ইরেকশনটা হচ্ছে না। এবং এটা ফ্রম দ্য ভেরি বিগিনিং,
ফ্রম দ্য ভেরি বিগিনিং এই স্টার্টটা তারা করছে, এবং এটা একটা বড় ধরনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার যা টোটাল বডিতে ফেলছে। এবং আমি তো আজকে রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে কথা বলছি, রিপ্রোডাক্টিভ সিস্টেম এটা পড়ছে। তো এই জিনিসটা থেকে দূর হতে হলে আমাদের যে ইসলামিক রিলিজিয়াস ফ্যাক্টরগুলো ফলো করতে হবে, সেটি হচ্ছে যে আমরা এই পর্যন্ত তাকাবো। একটা মানুষের যদি আমরা চেনার দরকার থাকে তাহলে এই পর্যন্ত তাকালেই যথেষ্ট, এর নিচে তাকানো যাবে না। যদি তাকাই তাহলে কিন্তু ইম্পালস চলে আসবে, ইম্পালস আসলে পার্শিয়ালি নার্ভগুলো অ্যাক্টিভ হবে এবং টোটাল ব্রেন থেকে সিগন্যাল আসা শুরু করবে, এবং আস্তে আস্তে এটা পার্শিয়ালি স্টিমুলেশন পেতে 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 একসময় ইরেকশন হবে না। এবং এই নার্ভগুলো দুর্বল হওয়ার জন্য সেকেন্ড যে কারণটা ঘটবে সেটি হচ্ছে দ্রুত বীর্যপাত ঘটবে, একেবারে লুজ হয়ে যাবে সেটা। এবং আস্তে আস্তে যখন বারবারই হয়তো 10 বছর ধরে এই কাজটা করছে বা 20 বছর ধরে এই কাজটা করছে, তখন নার্ভ সেলগুলো যারা স্টিমুলেশন দেয় তাকে, সেটা আস্তে আস্তে তার এই যে আগ্রহটা, যে আগ্রহের হরমোনগুলো আছে, ডোপামিন নামে একটা হরমোন আছে, এই হরমোনগুলো ইমব্যালেন্স হয়ে পড়বে এবং তার আগ্রহ কমে যাবে। এই যে একটা প্র্যাকটিস, এটার জন্য তার কিন্তু এই 3টা ডিজিজের একটা ঘটনা ঘটছে। এবং এই পেশেন্টগুলো প্রচুর আসে আমাদের কাছে, এই শক্ত না হওয়া, দ্রুত বীর্যপাত ঘটা, আকাঙ্ক্ষা কমে যাওয়া, এটা একটা মারাত্মক ধরনের মহামারী আকারে দেখা দিয়েছে। তো এখান থেকে আসতে হলে এই চিন্তা ভাবনাগুলো, দৃষ্টিভঙ্গিগুলো পাল্টাতে হবে। সেটা হচ্ছে যে অনেক সময় ছোট বা বাঁকা হয়ে পড়ে তার পেনিসের আকারটা, চিকনও হয়ে যায় এবং অন্ডকোষ ঝুলে যায়। এটার মারাত্মক একটা ইফেক্ট হচ্ছে মাস্টারবেশন করা, হস্তমৈথুন করে। এই ছোটোবেলা থেকে আমাদের আসলে তো যৌন প্র্যাকটিস করানো হয় না, মানে ট্রেনিংগুলো দেওয়া হয় না। তারা এই প্র্যাকটিসটা ছোটোবেলা থেকে শুরু করে, বিভিন্ন কারণেই শুরু করে। করলে যেটা ঘটে, তার পেনিসগুলোতে তার আঘাত পেতে 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 এই পেনাইল আটারিগুলো, এখানে ছোট ছোট আটারি আছে, রক্তনালী আছে, একেবারে সূঁচের মতো। মানে একটা সূঁচ যে পরিমাণে, সূঁচের যে ফুটো আছে, এরকম ছোট ছোট সরু সরু রক্ত জালিকা আছে। তো এই জালিকাগুলো ব্লকেজ হয়ে পড়ে, চেপে যায়। চেপে গেলে এর যেখানে বেশি চাপা পড়ে ওইটা আর রক্ত সাপ্লাই দিতে পারে না, আলটিমেটলি সেই জায়গাটুকু বাঁকা হয়ে পড়ে বা ছোট হয়ে যায় এবং চিকন হয়ে যায়। এই যে একটা ম্যাল প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা একটা মহামারী আকারে। এই পেশেন্টগুলো যখন আমাদের কাছে আসছে, কী যে ভালনারেবল অবস্থা, এটাকে কীভাবে মানে রিকভারি করব। এবং এখানকার যে নার্ভ সিস্টেমটা আছে, ছোট ছোট স্নায়ুতন্ত্র আছে, এটাও শুকে যায়। শুকে গিয়ে তার যে অংশগুলো শুকে যাচ্ছে সেই অংশগুলো বাঁকা হয়ে যাচ্ছে, যে অংশগুলো একটু ভালো থাকছে সেটা মোটা হয়ে থাকছে। তো এটার ঘটনা হলো স্পেশালি মাস্টারবেশন এবং সাইকোলজিক্যাল মধ্যে এই যে অবদৃষ্টি দেখানো, এই পর্ণ ছবি, পর্ণ দৃষ্টি বা চারদিকে মেয়ে লোকের দিকে তাকানো, এই দুটাকে সমন্বিত ঘটনাটা ঘটছে। এখান থেকে দূর হতে হলে আপনাদেরকে মাস্টারবেশনটা অবশ্যই বন্ধ করতে হবে। এখন আসি ট্রিটমেন্টের বেলা। ট্রিটমেন্টের বেলা কী করা যেতে পারে, এটা একটা মারাত্মক বিষয় যে আপনারা যখন ট্রিটমেন্ট নেবেন, এখানে এটা তৈরি করতে হবে। এখানে যে সেলগুলো ক্ষয়ে গেছে, যে সেলগুলো নষ্ট হয়ে গেছে, সেটা নার্ভ সেল, এখানকার মাসেল সেল এবং সেটা ব্লাড সেল, সার্কুলেটরি যে সেলগুলো, এই সেলগুলোকে তৈরি করতে হবে। এই তৈরি করা কিন্তু সাধারণ ট্রিটমেন্টের সম্ভব নয়। এই তৈরি করা হরমোন নামে একটা জিনিস আছে, সেটা করে। হ্যাঁ, এটা গ্রোথ হরমোন করে থাকে, এটাও ব্রেন থেকে সিক্রেট হয়। এটা আবার গ্রোথ ফ্যাক্টর দিয়ে সেলগুলো তৈরি করে। তো যখন বডিতে এই হরমোনটাও কমে যায়, তখন তার এই গ্রোথ ফ্যাক্টর কমে যাবে এবং সেলগুলো সহজে তৈরি হবে না। এটা ফাইনালি যদি আমরা এটা তৈরি করতে চাই, বাঁকাটা সোজা করতে চাই এবং এখানকার চিকনটাকে মোটা করতে চাই বা অ্যাজ করতে চাই, তাহলে আমরা এখানকার আর কোনো ট্রিটমেন্টের কোনো ব্যবস্থাপনা নেই। এটা হরমোনের ব্যবস্থাপনা আছে, সেটা হলো সেল বাড়ানো টেকনোলজি। এটাকে আমরা ইংরেজিতে রিজেনারেটিভ ট্রিটমেন্ট বলা হয়, যেটা বাংলাদেশে কিন্তু এখনও শুরু হয় নাই। আমি দ্য ফার্স্ট টাইম এটা শুরু করেছি। একদম রিয়েল যে আমেরিকাতে যে রিজেনারেটিভ ট্রিটমেন্টটা দেওয়া হয়, সেটা দিলে সেলগুলো বেড়ে যাবে এবং আস্তে আস্তে এটা রিফিল করা সম্ভব আগের মতো। আরেকটা জিনিস হয়, সেটা হলো এই একই ব্যাপার, সেটা হচ্ছে যে অন্ডকোষ ঝুলে যাওয়া। হ্যাঁ, অন্ডকোষের একটা লিগামেন্ট থাকে, যে কোনো জিনিসটা ঝুলে থাকার জন্য একটা দড়ির মতো থাকে, সে ওটাকে আটকিয়ে রাখে। এটা যখন সে এখানকার রক্তনালীগুলো মাস্টারবেশন করার পরে শুকে গেছে, তখন এই শুকে যাওয়ার জন্য এদিকে সার্কুলেশন কমে গেছে এবং এটার যে টোন, মানে এলাস্টিক ফাইবার, এলাস্টিকগুলো টোন নষ্ট হয়ে গেছে, ফলে এটা ঝুলে যাচ্ছে। এখন এটাকে আবার যদি টানে তুলতে চান, তাহলে টোন সেলগুলো যেগুলো এটাকে টানিয়ে রাখে, সেই সেলগুলো তৈরি করতে হবে, আবারও রিজেনারেটিভ ট্রিটমেন্টে আসতে হবে। কোনো বুদ্ধি নেই। এখন একটা কোর্স তৈরি করতে হলে কিন্তু আরও কিছু বিষয় আছে, সেটি হলো হরমোনের পাশে সবচেয়ে বড় বিষয় যেটা, পুষ্টি লাগবে।
আমি অনেক পেশেন্ট দেখেছি যাদের পুষ্টিহীনতা আছে। একটা সেল তৈরি করতে হলে পুষ্টি একটা বড় বিষয়, হরমোন একটা বড় বিষয়। শুধু তোর মাস্টারবেশন বাদ দিলেই চলবে না, দেখুন তার পুষ্টি নেই, তাহলে কি হবে? এই বডিতে এই সেক্সুয়াল ডিসেবিলিটি একদম পারসিস্ট করবে। তার হরমোন কমে গেছে, এটা তার যতই সেই ভালো অবস্থা থাকার চেষ্টা করুক বা ইসলামিক রিলিজিয়াস মাইন্ডে থাকে, আমাদের একটা মহামারী আকার ধারণ করেছে। সেটি হলো টক্সিন। দেহে টক্সিন থাকে, মানে বিষাক্ত জিনিস থাকে, বিভিন্ন বিষাক্ত জিনিস থাকে। এটা যদি নার্ভ সেল হয়, আমরা যে বিষাক্ত জিনিসগুলো খাই, যেমন ধূমপান করতে পারি, নেশাগ্রস্ত বিভিন্ন রকমের নেশার দ্রব্য আছে, এগুলো কিন্তু এখানে এই পেনাইল আর্টারিগুলোতে ব্লক করে, মানে এই আর্টারিগুলোতে ব্লক করে। এগুলো কিন্তু দেহ থেকে সহজে বাহিরে যায় না, কিডনি এটাকে ফিল্টার করতে পারে না। তো সেই জন্য ধূমপায়ী যারা আছেন বা যারা নেশাগ্রস্ত আছেন, তারা কিন্তু বেশি দিন এটা সেক্স লাইফটা এনজয় করতে পারে না। আরেকটা বিষয় আছে, কেউ যদি বলে যে না আমি তো ধূমপান করি না, কি করি? আমরা হিস্ট্রি নিয়ে দেখি তারা বাজারের খাবারগুলো খায়। বাজারে কি খাবার? বাজারে যেসব ডেট দেওয়া খাবার আছে, যেমন একটা পেপসি বা একটা ম্যাঙ্গো জুস। আপনারা কি জানেন, আপনি একটা ম্যাঙ্গো জুস মানে একটা আমের জুস যদি করে রাখেন বাসায়, এটা জুস করে রাখবেন, রাখে আপনি কিছুই করবেন না, রেখে দেবেন। কদিন রাখতে পারবেন? 8 দিন পারবেন? সম্ভব নয়। 3 দিন, 2 দিন পরে এটা গন্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যে আমের জুসটা কিনে খাচ্ছেন, যে পেপসিটা কিনে খাচ্ছেন, যে স্পিডটা কিনে খাচ্ছেন, মানে যে বেভারেজটা খাচ্ছেন, যে বিস্কিটটা খাচ্ছেন, এটা তো আপনি 3 বছরেও নষ্ট হবে না, 5 বছরেও নষ্ট হয় না। তো এখন একটা জিনিস চিন্তা করেন, আপনি ওটা খেলেন, এই বিস্কিটটা খেলেন বা এই ম্যাঙ্গো জুসটা খেলেন, সেটা যদি ব্যাকটেরিয়া নামের এই খাদক তারাই নষ্ট করতে না পারে এই মানে 3 বছরে, তা আপনার এই ছোটো স্টোমাক, এই কালারফুল ক্যান্সারিক এজেন্ট, অল কালার ইজ ক্যান্সারিক এজেন্ট, প্রিজারভেটিভ যেটা নষ্ট হয় না, সেটা কীভাবে ডাইজেস্ট করবে? এটা ডাইজেস্ট হয় না, এটা আলটিমেটলি চলে আসে টক্সিন হিসাবে এই রক্তনালীগুলোতে। তো রক্তনালী যখন ব্লক হয়ে যায়, পেনাইল আর্টারিগুলো সূক্ষ্ম এবং এগুলো ব্লক হয়ে থাকে ওই টক্সিন দিয়ে, আলটিমেটলি সে এক সময় অল্প দিনের মধ্যে সেক্স লাইফটা নষ্ট হয়ে যায়। ফলে আমাদের দেশে যে খাদ্য পদ্ধতির ব্যাপার আছে, এই প্রসেসিং ফুডস, টক্সিন ফুডস, এগুলো খাওয়ার পরে আমাদের সেক্স লাইফটা বেশি দিন টিকছে না। কিন্তু এই ব্যবস্থা যদি জাপানে হতো, এই খাদ্য পদ্ধতি, তাদের তো খাদ্যে ভেজাল নেই, কোনো কালারফুল এজেন্ট নাই, একদম ন্যাচারাল। ফলে তারা কিন্তু এই লাইফটা এনজয় করে। সমস্যাটা কোন জায়গায় দেখেছেন? আমি ধূমপান করি না, কিন্তু বাজারের কেনা খাবার খাই। আমি এই জন্য পেশেন্টকে বলে দিই, আপনারা বাজারের তারিখ দেওয়া কোনো খাবার থেকে অ্যাভয়েড করেন। হ্যাঁ, যদি মেড ইন আল্লাহ কোনো থাকে, যেমন ফলমূল আছে, শাকসবজি আছে, এগুলো খান, এগুলোতে তারিখ বসানো নাই, এগুলো আপনি ডাইজেস্ট করতে পারবেন এবং এই যে টক্সিন বিষাক্ত জিনিসগুলো, এগুলো থেকে অ্যাভয়েড করতে পারবেন। এটা একটা কিন্তু সেক্স লাইফের একটা বড় ধরনের ব্যারিয়ার। খাদ্যের কথায় যখন এসেছি, তখন আরেকটু প্রিভিয়াসলি রেকর্ডটা নিই। সেটা হচ্ছে আজ থেকে যদি আরও 50 বছর আগে বা 100 বছর আগে আমরা যদি পরিসংখ্যান নেই, আমাদের সিনিয়র সিটিজেন যারা ছিলেন, যেমন আমার দাদা বা দাদার বাবারা, তারা কিন্তু 100 বছর বেঁচে ছিলেন বা 120 বছর বেঁচে ছিলেন, 130 বছর বেঁচে ছিল, এবং তাদের সেক্স লাইফটা ছিল প্রায় 80 বছরের উপরে, 90 বছরের উপরে, এবং তাদের দৃষ্টিশক্তি সেরকম ছিল। কারণ কি ছিল? তখন আমরা যে প্রসেসিং খাবারগুলো খেয়ে আজকে 60 বছর টিকতে পারছি না, আজকে 50 বছর টিকতে পারছি না, কিন্তু তারা সেই সময় এই নন প্রসেসিং খাবার অর্থাৎ ন্যাচারাল খাবার খেয়ে তারা কিন্তু এত সুস্থ জীবনযাপন করতে পেরেছে। আমরা যত প্রসেসিং খাবার আসছি, যত ডিভাইস ব্যবহার করছি, তত কিন্তু এই আমাদের সেক্স লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের আগের অবস্থায় চলে আসবে। আরেকটা ব্যাপার হলো যে আমরা কিন্তু পায়ের নিচে, পায়ের যে হাঁটু টাকনো আছে, এই টাকনোর নিচে যদি আমরা, একটা টাকনো এরকম আছে এবং এটা পা, এই টাকনোটার নিচে যদি কাপড় পরি, তাহলে কিন্তু টেস্টোস্টেরন কমে যায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের ম্যাক্সিমাম টাইমটা টাকনোর উপরে যেন কাপড় থাকে, সেটাও মেনটেন করতে হবে। আরেকটা বিষয় আমরা করি টেস্টোস্টেরন কমার জন্য, সেক্স হরমোন কমার জন্য, সেটা হচ্ছে দাঁড়িয়ে পেশাব করি। এটা কিন্তু আগেকার মানুষরা সহজে করতো না, তো এই জন্য তারা সেক্স লাইফ করে, এখনও জাপানেও করে না, তারা কিন্তু এটাকে মেনটেন করে। আমি জানি না তারা ইসলাম ফলো করছে কিনা, মেবি। তো দাঁড়িয়ে পেশাব করলে কিন্তু আপনার টেস্টোস্টেরন লেভেলটা বেশি ক্ষরণ হবে। সো আপনার বসে থাকে করতে হবে, এবং এতে টেস্টোস্টেরনের যে অপক্ষয়, সেই দেশে আরেকটা বড় প্রবলেম শুরু হয়েছে ইদানিং। সেটি হচ্ছে আমরা ঘুমের যে প্যাটার্নটা, একটা বড় ওষুধ, স্লিপ একটা বড় প্যাটার্ন, বড় একটা ওষুধ, এটা আমরা মেনটেন করি না। এর সাথে আপনার টোটাল হেলথ লাইফ এবং সেক্স লাইফের একটা বড় ধরনের যোগাযোগ আছে, যেটা বিশ্বের যারা উন্নত জাতি, যারা
100 বছরের উপরে বেঁচে থাকে, সুস্থ থাকে এবং সেক্স লাইফ এনজয় করে, তারা কিন্তু স্লিপের এই প্যাটার্নটা ফলো করে। আমরা কি করি, আমাদের দেশে ইদানিং যেটা শুরু হয়েছে ব্যাড কালচার, সেটি হচ্ছে যে আমরা ঘুমাইতে ঘুমাইতে মোবাইলে থাকতে থাকতে প্রায় রাত 1টা 1:30 2টা, কেউ সারা রাতি জেগে থাকি, সকালে ঘুমাই। এইখানে একটা সেক্স লাইফের বড় বিষয় আছে। যে হরমোনটা সিক্রেট হবে মানে ঘুমের জন্য, মানে দেহের সার্ভিসিং করার জন্য, সেই হরমোনটা স্পেশালি মেলাটোনিন একটা হরমোন, সে জায়গা কম আমি লিখছি না। মেলাটোনিন হরমোনটা সিক্রেট হয় স্পেশালি আপনি যখন ঘুমাবেন 10টার মধ্যে বা 9টার মধ্যে যখন বেডে যাবেন, হার্ডলি 11টা এর মধ্যে যদি বেডে যান তাহলে বা ঘুমে যান, তাহলে আপনার ব্রেন থেকে মেলাটোনিন নামে একটা হরমোন সিক্রেট হবে, যেটা আপনার টোটাল বডির সার্ভিসিং করে ফেলবে। মেলাটোনিন যখন বেড়ে যাবে তখন আপনার টোটাল প্যারাসিম্প্যাথেটিক যে নার্ভগুলো আছে এগুলো অ্যাক্টিভেটেড হবে এবং টোটাল বডি সার্ভিসিং হবে। যদি এটা আমরা ঘুমাতে ঘুমাতে রাত 1টা 1:30 করে ফেলি, তখন কিন্তু মেলাটোনিনের যে সিক্রেশনগুলো হওয়ার কথা ছিল সেটা হয় না এবং আলটিমেটলি কর্টিসল সিক্রেট হয়। বেশি রাতে যখন ঘুমাবো তখন তার কর্টিসল সিক্রেট হবে এবং কর্টিসলগুলো মানে স্ট্রেস হরমোন, মানে স্ট্রেস মানে বোঝেন তো, মানসিক চাপ বেড়ে যাবে এবং আলটিমেটলি এই সমস্ত সার্ভিসিংগুলো স্টপ করে দিয়ে তখন তার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি চালু হবে, যেটা আপনার কোনো কাজ করবে না, বডির শুধুমাত্র টেনশন কাজ করবে। ফলে যারা বেশি রাত ধরে ঘুমায় তাদের মেলাটোনিন কমে যাচ্ছে এবং সেক্স হরমোন কমে যাচ্ছে, বডির স্ট্রেংথ কমে যাচ্ছে, ইমিউনিটি কমে যাচ্ছে এবং আলটিমেটলি তার এই টোটাল ডিজিজগুলো একসাথে দেখা দিচ্ছে। ফলে আমাদের ঘুমের যে প্যাটার্নটা, আপনাদের জন্য সাজেশন, ঘুমটা যত তাড়াতাড়ি আর্লি বেডে যাওয়া যায় এবং সকালে উঠতে হবে। আচ্ছা, সকালে না উঠলে কিন্তু আরেকটা প্রবলেম। কী প্রবলেম? সেটি হচ্ছে সকালে যারা ঘুমায়, আমেরিকাতে একটা স্টাডি আসছে যে তাদের হঠাৎ করে মৃত্যু হতে পারে। কেন? এই টাইমটাতে কর্টিসল সিক্রেট হয়। কর্টিসল মানে স্ট্রেস হরমোন সিক্রেট হয়। স্ট্রেস হরমোন সিক্রেট হলে কিন্তু বডির যে স্বাভাবিক কার্যক্রম নষ্ট হয় এবং হার্ট, ব্রেন, নার্ভাস সিস্টেমের, রিপ্রোডাক্টিভ সিস্টেমের ভাইটাল অর্গানগুলো নষ্ট হয় এবং অ্যাক্টিভিটি কমে গিয়ে মারা যেতে পারে। এটা একটা বড় ধরনের প্রিকশন। আরেকটা বড় ধরনের ব্যারিয়ার আছে যেটা সামাজিকভাবে আমাদের দেশে প্রচলিত হয়ে গেছে, শহরের স্পেশালি। সেটি হচ্ছে যে আমরা জিরো বাতি জ্বালিয়ে রাখি, মানে লাইট জ্বালিয়ে ঘুমাই। এটা কখনোই করবেন না। এটা আমেরিকাতে একটা স্টাডি আসছে, যারা লাইট জ্বালিয়ে ঘুমায় তাদের হরমোন সিক্রেশনগুলো কমে যায় রাতে এবং সার্ভিসিং কমে যায় এবং আলটিমেটলি এই পেশেন্টটা ক্যান্সারের দিকে চলে যায়। ইমিউনিটি কমে গেলে ক্যান্সার হবে এবং সেক্স লাইফও কমে যাবে। কখনোই যে জিরো জ্বালিয়ে রাখে ঘুমানোর কোনো দরকার নেই। পুরোটা আপনারা লাইট বন্ধ করে অন্ধকার করে 7 থেকে 8 ঘন্টা পেনড্রপ নীরবভাবে ঘুমাবেন। ঘুমের সময় কোনো ডিস্টার্ব করবেন না। আরেকটা বড় বিষয় এই কনজুগাল লাইফে হয়, সেটি হচ্ছে যে সেক্স করার জন্য ভাত খাওয়ার, মানে রাতের শেষ খাবারটা খাই হচ্ছে একদম লাস্টের দিকে, হয়তো 10টা বা 12টার দিকে, খেয়ে গিয়ে বিছানায় গিয়ে সেক্স করে। এই পারফর্মটা যারা করে থাকেন তাদের টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটা আস্তে আস্তে অকেজ হয় এবং অন্যান্য গ্ল্যান্ড, লিভার থেকে শুরু করে কিডনি, এই ফাংশনগুলো ডিঅ্যাক্টিভেট শুরু হয় এবং আলটিমেটলি উনি বিভিন্ন রোগগ্রস্ত হয়ে সেক্স লাইফটা নষ্ট করে। তাহলে কখন, মানে হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বি পারফর্ম দ্য সেক্স? রাইট টাইমটা হচ্ছে আপনি কমপক্ষে 4 ঘন্টা পরে, খাবার 4 থেকে 5 ঘন্টা পরে সেক্স লাইফটা এনজয় করতে পারবেন। এটা একটা বড় ধরনের সুবিধা আপনারা মেনে চলবেন। ওভারঅল অবস্থা, এগুলো নিয়ে কথা বললে আরও অনেক সময় লাগবে, তো ততক্ষণ ধরে তো ভিডিও চালানো সম্ভব নয়, আপনাদেরও ধৈর্যের ব্যাপার আছে। তো এই টোটাল প্রবলেমের জন্য যখন আমরা চিকিৎসার জন্য ডক্টরের কাছে যাই, এই জায়গাতে একটা ইউনিক মেসেজ আজকে পেয়ে যাবেন, একদম অদ্বিতীয় মেসেজ। সেটি কি? যখন আমরা সাধারণ কনভেনশনাল ডক্টরের কাছে যাই, যারা মেডিসিন প্র্যাকটিস করেন, ড্রাগস প্র্যাকটিস করেন, তারা কিন্তু শুধুমাত্র স্টিমুলেটর দিতে পারেন। অর্থাৎ এখানে এই টেস্টিসকে স্টিমুলেট করার মতো ওষুধ দিয়ে দেবে, যেমন সিলডেলাফিন আছে, এরকম অনেক ওষুধ আছে, এই প্রজাতির অনেকগুলো ওষুধ আছে। এগুলো দিয়ে আপনার সাময়িক কিছু স্টিমুলেশন পাবেন, যখন খেলেন তখনই আপনি খুবই ভালো, বেটার। কিন্তু যখন এই ড্রাগসটা বের হয়ে গেল আর স্টিমুলেশন দিচ্ছে না, পরের দিন আবার আগের অবস্থা। আবার যখন নিলেন আবার স্টিমুলেশন দিল, আবার বেটার, হ্যাঁ ভালো, কিন্তু আবার যখন বের হয়ে গেল তখন আবার আগের অবস্থা। সমস্যাটা কোন জায়গায়? এভাবে খেতে খেতে এই যে সিলডেনাফিল বা এই জাতীয় ড্রাগস, স্টিমুলেটরি ড্রাগসগুলো খেতে খেতে একসময় এই সেলগুলো একদম মারা যায়। অর্থাৎ টেস্টোস্টেরন তৈরি করে, হরমোনগুলো তৈরি করে বা গ্রোথ হরমোন তৈরি করে যে গ্রন্থিগুলোর সেল, সেগুলো একদম অকেজো হয়ে যায় এবং ফাইনালি তখন আর এই ওষুধ কাজ করে না। তখন কি হবে? তখন ডক্টর আপনাকে বলবে যে আপনার ভাগ্যে নাই, এখন আপনার বয়স হয়ে গেছে, আপনি এভাবেই থাকেন।
অথচ দেখেন আপনি হয়তো 50 বছরে এই ঘটনা ঘটে ফেলেছেন, বা আপনার কাছে জাপানিরা, আপনার এই পৃথিবীতেই কোরিয়ানরা, চায়নারা 100 বছরে কিছু হচ্ছে না। ঘটনা হলো এই যে কথাগুলো বললাম, এগুলো আমি ইন্টারন্যাশনাল মেথড থেকে বলেছি, এগুলো ফলো করবেন। শুধুমাত্র ড্রাগস ডিপেন্ডেন্ট হওয়ার কোনো জরুরি না। ড্রাগস ডিপেন্ডেন্ট হলে এই ড্রাগসের যে সাইড ইফেক্ট, স্টিমুলেশন দিতে দিতে একটু অকেজো হলোই, তারপর আবার কী হবে, এইটার একটা মারাত্মক সাইড ইফেক্ট আছে। আপনারা এই সিলডেনাফিনের সাইড ইফেক্ট যদি আপনারা গুগলে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন যে এটা সাইড ইফেক্ট হচ্ছে তার যৌন কার্যকারিতা অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন ঘটায়, মানে শক্ত না হওয়ার কাজটা সে করে, মানে অকেজো করে ফেলে। তো আপনারা ওষুধ খাচ্ছেন আপনাদের ভালোর জন্য, এবং ওটার পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে অকেজো হয়ে যাচ্ছেন, এবং সারা জীবনটা সেক্স লাইফটা একেবারে নষ্ট করে ফেলতেছেন। তো সো বুঝতেই পারতেছেন যে এটা পার্শ্ব প্রতিক্রিয়াটা কীরকম। বি কেয়ার অ্যাবাউট এই স্টিমুলেটরি যে ট্রিটমেন্টগুলো আছে এখান থেকে। তাছাড়া আপনারা এর খেসারত দিবেন, এর মধ্যে কোনো ভুল নেই। আমার কথা না মানলেও সমস্যা নেই, কিন্তু সমস্যাটা আপনারই। তো এটা মেনে চলা ভালো, যেটা বিদেশিরা মানে, জাপানিরা মানে, আমেরিকানরা শুরু করেছে, গ্রিন ট্রিটমেন্ট শুরু করেছে, তারা এখন ন্যাচারাল ট্রিটমেন্ট শুরু করেছে, পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন ট্রিটমেন্ট শুরু করেছে। আপনিও সেখানে শরীক হতে পারেন। তবে শুধুমাত্র ওষুধ ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, এর সাথে কিন্তু 3টা ডি মানতে হবে। আমি বারবারই বলেছিলাম 3D মেথডের উপর আমার আরও আরেকটা ভিডিও আছে, আপনার ভিডিওটা দেখবেন। 3টা ডি মানতে হবে, অর্থাৎ ড্রাগস, ডায়েট এবং ডিসিপ্লিন। আমি এই কয়েকটাই কথা একসাথে বলেছি। 3টার একটা সমন্বয় যদি ঘটানো যায়, তাহলেই সম্ভব প্রকৃত সেক্স লাইফটা এনজয় করা। আমার কাছে যখন পেশেন্ট আসে তখন আমি যে কাজটা করি সেটা, আমি কিন্তু এরকম স্টিমুলেটরি কোনো ট্রিটমেন্ট দিই না। আমি দেই হলো এই যে সেলগুলো নষ্ট হয়ে গেছে, এই সেলগুলোকে তৈরি করে নতুন করে তার রিভাইজ করে দেওয়া, যেটাকে রিজেনারেটিভ ট্রিটমেন্ট বলা হয়। আরেকটা হচ্ছে যে টেস্টোস্টেরন সেলগুলোকেও, এই টেস্টিসি সেল, লিডিক সেল বলা হয় এটাকে, এই সেলগুলোকেও তৈরি করলে কী হবে, এরা নতুন করে টেস্টোস্টেরন সাপ্লাই দিতে পারবে, এবং ফাইনালি পেশেন্ট আগের মতো এনজয় করতে পারবে 100 বছর বা 120 বছর বা যতদিন ওনার হায়াত আছে, এবং হায়াতও বেড়ে যাবে আল্লাহ যদি তার তৌফিকে দেয়। এই রোগগ্রস্ত হওয়া নয়, শুধু সেক্স লাইফ না, টোটাল জীবনটা তো একটা লাইফ, সেটাও সুস্থ থাকা সম্ভব যদি এই রোগের ট্রিটমেন্ট না করে রোগীর ট্রিটমেন্ট করা হয়, অর্থাৎ সেলগুলোর ট্রিটমেন্ট করা হয়। এবং এখানে যে বিষয়টা স্ক্রুটিনি করা হয়, আমি যেটা করি সেটা হচ্ছে যে টোটাল বডিটা স্ক্যান করি, একবারে মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করলে আমি বুঝতে পারি যে এই পেশেন্টটার এই পরিমাণ ভিটামিন ঘাটতি আছে, বা এই পরিমাণে হরমোন ঘাটতি আছে, অথবা এই পরিমাণ এনজাইম ঘাটতি আছে, বা এই পরিমাণে এই সেলগুলো নষ্ট হচ্ছে, বা টক্সিন আছে। একটা সামারি প্রায় 36 পাতার মতো একটা রেকর্ড চলে আসে, এবং এই রেকর্ডে আমি খুব শীঘ্রই বুঝতে পারি যে এটা আমার এই জিনিসগুলো রিকভারি করা দরকার, এবং ইজিলি সেটা করে দেয়, এবং পেশেন্ট ইয়াং লাইফ লিড করে। তখন তাকে আর এই ওষুধ ডিপেন্ডেন্ট হয়ে, মানে স্টিমুলেটরি ওষুধ খেয়ে সারা জীবন কাটাতে হয় না। একদম সুস্থ হওয়ার জন্য এই টোটাল লাইফ সাইকেলটা যে বলা হলো, এটা ফলো করতে হবে, এবং 3D মেথডটা ফলো করতে হবে, এবং ট্রিটমেন্ট নেওয়ার বেলায় অবশ্যই চিন্তা করতে হবে এটার যেন কোনো সাইড ইফেক্ট না থাকে। যদি থাকে তাহলে কিন্তু আপনি পরবর্তী লাইফটা একেবারে এনজয় ছাড়া থাকতে হবে, আপনাকে অনেকটা হিজড়ার মতোই থাকতে হবে, কোনো কিছু করার নেই। তো আমি আশা করব আপনারা টোটালি এই বিষয়টা ভালো করে মাথায় নেবেন, এবং ট্রিটমেন্ট জগতে লাইফস্টাইলগুলো ফলো করবেন, এবং চিকিৎসা করতে গিয়ে আপনি 7 বার চিন্তা করবেন যে আপনার ডক্টর কি আপনাকে স্টিমুলেটরি ট্রিটমেন্ট দিচ্ছে, নাকি আপনাকে রিজেনারেটিভ ট্রিটমেন্ট দিচ্ছে, আপনাকে টোটাল সুস্থ করার জন্য, নাকি সাময়িক উপশমের জন্য পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত ট্রিটমেন্ট দিচ্ছে, এইটা। তো আশা করি আপনারা ট্রিটমেন্টগুলো সেভাবে নেবেন এবং জাতিকে সুস্থ করবেন। আজকে মেসাকার হয়ে যাচ্ছে এই জাতির এই অবস্থাটা, এবং আস্তে আস্তে ছোটো বাচ্চারাও এফেক্ট হচ্ছে। এই টোটাল বিষয়টা যদি মানা সম্ভব হয়, তাহলে আমরা টোটাল জাতিকে সুস্থ করতে পারবো, এবং একটা সুস্থ জাতি উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।